নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার হুমকি ইরানের, চীনের দৃঢ় সমর্থন। হদিস নেই জেল পালানো 550 বন্দীর, এখনো উদ্ধার হয়নি লুট হওয়া 29 আগ্নেয়াস্ত্র। সীমান্তে সক্রিয় মানব পাচার চক্র, মোটা অঙ্কের টাকায় আওয়ামী নেতাদের পালিয়ে যেতে সহায়তা। হাসিনার শাসন আমলে নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমানের আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। এস আলমের সব সম্পত্তির তালিকা চায় হাইকোর্ট, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে রুল জারি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। গ্যাস অনুসন্ধানে ন্যূনতম উৎসাহ দেখায়নি হাসিনা সরকার, কমিশন বাণিজ্য করতে এলএনজি আমদানিতেই ছিল মনোযোগ। হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ হত্যার ঘটনায় প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বলেছেন, এই হত্যা প্রতিরোধ যোদ্ধাদের আরও শক্তিশালী করবে। ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে লেবাননকে দৃঢ় সমর্থন জানিয়েছে চীন। এদিকে হিজবুল্লাহ বাহিনীর ভেতরে ইসরায়েলি গোয়েন্দাদের দীর্ঘদিনের অনুপ্রবেশ থাকায় লেবাননে সংকট বাড়ছে বলে জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির কর্মকর্তারা। শুধু প্যালেস্টাইন লেবানন নয়, ইরানেও যে কোনো সময় হামলার ক্ষমতা রাখে ইসরায়েল। এভাবেই ইরানকে হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলের এই হুমকিকে গুরুত্ব সহকারেই দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। তবে শিগগিরই নতুন নেতৃত্ব গড়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনার পতনের আগে ও পরে দেশের 5 কারাগার ভেঙে পালিয়ে যায় 2000-এর বেশি বন্দী। বড় একটা অংশ অবশ্য আবার ফিরেও আসেন, তবে 50 ভয়ঙ্কর বন্দী সহ এখনও লাপাত্তা 550 বন্দী। লুট হওয়া 29টা আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ছবি তুলেছেন তফসির হাসান। শেখ হাসিনা পতনের আগেই দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের বিক্ষোভ শুরু হয়। পতনের পরে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। আগুন দেয়া ও ভাঙচুরের পাশাপাশি কারারক্ষীদের হামলা করে পালিয়ে যায় বন্দীরা। এদের মধ্যে আছে চিহ্নিত ভয়ঙ্কর বন্দীরাও। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 5ই আগস্টের সরকার পতনের আগে ও পরে দেশের 10টি কারাগারে বিক্ষোভ হয়। নরসিংদী, গাজীপুর হাই সিকিউরিটি, সাতক্ষীরা, শেরপুর ও কুষ্টিয়া কারাগার ভেঙে পালিয়ে যান ফাঁসির দণ্ডপ্রাপ্ত 89 জন সহ 2204 জন বন্দী। এর মধ্যে নরসিংদী কারাগারে 9 জন উগ্রপন্থী সহ 826 জন, শেরপুর কারাগারে 518 জন, সাতক্ষীরার 596 জন, গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 209 জন ও কুষ্টিয়া কারাগার থেকে 55 জন বন্দী পালিয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় অংশ ফিরে আসলেও এখনও লাপাত্তা অনেক বন্দী। তাদের নিয়ে শঙ্কায় কারা কর্তৃপক্ষ। 500+ বন্দী এখনও গ্রেপ্তারের বাইরে আছেন এবং তাদের আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে খুব ক্লোজলি কাজ করছি এবং প্রতিদিনই কিছু না কিছু গ্রেপ্তার হচ্ছেন এবং তারা আইনের আওতায় আসছেন। এই মুহূর্তে অ্যারাউন্ড 50+ আছেন যারা কিছুটা হুমকি সৃষ্টি করতে পারেন, বাট এদের মধ্যে কিন্তু অনেকে গ্রেপ্তার হয়েছেন। ডেফিনেটলি তারা বাইরে থাকলে হুমকি সৃষ্টি করতে পারেন, বাট আশা করছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সজাগ আছেন এবং তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করবে। এলিট ফোর্স র্যাবও মনে করে পালিয়ে থাকা বন্দীরা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। কারারক্ষীদের কাছ থেকে লুট করা সব আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার না হয় উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করেন এই কর্মকর্তা। জেল পলাতক যে সকল দুর্ধর্ষ সন্ত্রাসী যারা রয়েছেন তারা কোথাও কোনো নাশকতা তৈরি করার চেষ্টা করছে কিনা, সেখানেও আমাদের যে দায়িত্বপূর্ণ ব্যাটালিয়নগুলো রয়েছে, আমাদের র্যাব ফোর্সেসের 15টি ব্যাটালিয়ন, তারা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় তাদের নজরদারি অব্যাহত রেখেছে এবং এই ধরনের যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য আমরা যথেষ্ট সচেতন রয়েছি। এখন পর্যন্ত আমরা প্রায় 29 জনের মতো বিভিন্ন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যে আসামি রয়েছেন তাদেরকে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করছি। গ্রেফতার অভিযান জোরদার হয়েছে বলে জানান তিনি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
রাজনৈতিক পট পরিবর্তনের পর যেসব শীর্ষ সন্ত্রাসী কারামুক্ত হয়েছে তারা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ডিএমপি কমিশনার আরও বলেন, এখনও যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মাদক কারবারি, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে মাইনুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার চক্রের সদস্যরা। এরই মধ্যে অর্ধশত আওয়ামী লীগ নেতাকে ভারতে পালিয়ে যাওয়ার সহযোগিতা করে প্রায় ৫ কোটি টাকা কামিয়ে নিয়েছে চক্রটি। তাদের অত্যাচার নির্যাতনের ভয়ে কেউ কথা বলার সাহস পায় না। পুলিশের দাবি, সীমান্তে অপরাধ দমনে তৎপর রয়েছে তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমগর এলাকা দিয়া মনে করুন এখন কয়েকটা সিন্ডিকেট হয়েছে, এরা আওয়ামী লীগের বড় বড় নেতা করে পার করে দিতেছে কিছু কিছু টেয়ার বিনিময়ে। ধোবাউড়ার নেতাই নদী পার হলেই ভারত অংশের গারো পাহাড়। সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা পালিয়েছেন এই রুট দিয়ে। পাচারকারী চক্রের সদস্যরা জানায়, এক একজন নেতাকে পালাতে সহায়তা করে 5 থেকে 20 লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই পথে ভারতে পালিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক এমপি মাহমুদুল হক সায়েম, সাবেক এমপি জুয়েল আরেং, সাবেক ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের অর্ধশতাধিক শীর্ষ পর্যায়ের নেতা। তাদের পার করে দালাল চক্র কামিয়েছে 5 কোটি টাকার উপরে। আগে এটা আওয়ামী লীগের ছত্রছায়া হয়তো, কিন্তু এখন আওয়ামী লীগ ক্ষমতা নাই বিদায় এখন বিএনপি ছত্রছায়া এগুলি হচ্ছে। আঙ্গুর মতো আরো এরকম অনেক সিন্ডিকেট আছে। 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের হাত বদল হয়ে চোরাচালান সিন্ডিকেট চলে যায় বিএনপির ছত্রছায়ায়। যুবদল নেতা মুশফিক, রাজু ও শাওন সহ সিন্ডিকেট চক্রের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় 16 সেপ্টেম্বর ধোবাউড়ায় জনতার হাতে ধরা পড়ে 71 টিভির সিইও মোজাম্মেল বাবু ও সাংবাদিক নেতা শ্যামল দত্ত। তাদের কাছ থেকে কোটি টাকার উপরে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই চক্রের। অনেকেই গেছে যারা আমরা দেখি নাই, চোখের আড়ালে তো গেছি অনেকে। হয়তো দালাল চক্রের বিরুদ্ধে কথা বললে তার উপরে চলে জুলুম নির্যাতন। অনেকেই মুখ খুলতেছে না ভয়ে, তারা মারধর করে, যেখানে পায় এখানে পিড়ায়। বিভিন্ন মহলের ছত্রছায়ায় থাকা তারা হচ্ছে যে এখানে এই সুযোগগুলা তৈরি করে দিতেছে অর্থের বিনিময়ে। তবে দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির এই নেতা। বিএনপি তো আওয়ামী লীগের নেতারা নিয়ে যাওয়ার কথা না। এখানে আওয়ামী লীগের সীমান্তে যারা আছে, আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আছে একজন, আরও অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের সহযোগিতায় মূলত এই দিক দিয়ে বর্ডার ক্রস হয়েছে, আমরা যেটা জানতে পারছি। সীমান্তে মানব পাচার সহ অপরাধ দমনে তৎপরতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। মানব পাচারের জন্য কিছু দুষ্ট চক্র তারা এই সুযোগ নেওয়ার চেষ্টা করছিল এবং আমাদের তৎপরতার ফলে তারা অনেকটা কোণঠাসা হয়ে গেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও কারাগারেই পাঠানো হলো আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই নির্দেশ দেন। মফিউর রহমানের রিপোর্ট। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরায় শেখ হাসিনার শাসনামলে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা হয়েছে একের পর এক মামলা। সারা দেশে তার বিরুদ্ধে 124টি মামলা করা হয়। 2010 সালের জুনে প্রথম দফায় আমার দেশ বন্ধ করা সহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় 2013 সালের 11 এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেয়া হয় বিভিন্ন মামলা। রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন। আমেরিকায় বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলাও দেয়া হয় 2015 সালে। মামলায় বলা হয় 2011 সালের সেপ্টেম্বরে দেশে ও বিদেশে বসে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করছিলেন মাহমুদুর রহমান সহ বিএনপি নেতারা। পরে কারাবন্দী মাহমুদুর রহমানকে 2016 সালের এপ্রিলে জয়কে অপহরণ ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
2016 সালের নভেম্বরে মাহমুদুর রহমান জামিনে মুক্তি পান। 2018 সালের 23 জুলাই কুষ্টিয়ায় একটি মানহানির মামলায় জামিন নিতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন তিনি। 5.5 বছর পর দেশে ফিরে আত্মসমর্পণ করতে আদালতে যান তিনি। এ সময় তিনি বলেন, সব অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই চলবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা। পরে আদালতের শুনানিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তার আইনজীবী বলেন, বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের জন্য তারা মাহমুদুর রহমানকে প্রহসনের মামলায় ফাঁসিয়েছে। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। তিনি দ্রুত মুক্ত হয়ে ফিরে আসবেন বলেও আশা করেন এই আইনজীবী। উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 4 সপ্তাহের মধ্যে দেশে বিদেশে এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গত 18 সেপ্টেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপের এ পর্যন্ত নেয়া ঋণের পরিমাণ, সেগুলোর বর্তমান অবস্থা ও দায়, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা এবং সম্পত্তি ক্রয়ের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুকনুজ্জামান। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয় রিটে। রিটের শুনানি শেষে হাইকোর্ট রোববার রুল সহ আদেশ দেন। তাদের নাম, পরিবারের নামে এবং এস আলম গ্রুপ শেয়ার হোল্ডারদের নামে যা যা আছে সমস্ত স্থাবর সম্পত্তির একটা তালিকা চাওয়া হয়েছে। যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআইইউ, এটার উপর হয়েছে রুলে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে জবাব দিতে বলা হয়েছে। ইনভেস্টিগেশনটাই এখন দুদক করছে, চলমান আছে। এরকম একটা প্রতিবেদন ওনারা দুদকের পক্ষের লয়ার আজকে জানিয়েছেন, এই জন্য দুদককে আমরা বাদ দিয়েছি। এর আগে 11 সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠান রিটকারী আইনজীবী। জবাব না পেয়ে উচ্চ আদালতে রিট করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন সচিব, দুদক চেয়ারম্যান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই নোটিশ পাঠানো হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কারের জন্য বাংলাদেশকে শর্ত সাপেক্ষে ঋণ দেবে বিশ্বব্যাংক। ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে এই অর্থ ব্যয় করা হবে। সচিবালয়ে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আইএফসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তহিদুর রহমানের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর দেশের সামগ্রিক খাতে সংস্কারের কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে গঠন করা হয়েছে বেশ কয়েকটি টাস্কফোর্স এবং কমিশন। সচিবালয়ে বিশ্বব্যাংক এবং আইএফসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিয়ে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএফসি আসছিল এবং বিশ্বব্যাংক কী কী কাজে সহায়তা দেবে আমরা এর আগেও আলোচনা করেছি। আর্থিক সহায়তা দেবে, কারিগরি সহায়তা দেবে, ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, এনবিআর রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে, যেগুলো এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাপ আছে। তবে আর্থিক এবং কারিগরি সহায়তা পেতে বাংলাদেশকে নিজেদের উন্নয়নে কাজ করতে হবে বলে জানান তিনি। আইএফসির সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর কীভাবে এখানে বিশদ আলোচনা করেছি এবং ওরা সব ব্যাপারে আমাদের সাথে দিতে পারে। তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। বাংলাদেশকে কি পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে সেই বিষয়ে অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে
ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেখানে আমরা আরও আলোচনা করব। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। গ্যাস অনুসন্ধানে ন্যূনতম উৎসাহ দেখায়নি ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। কমিশন বাণিজ্যের লোভনীয় সুযোগ থাকায় এলএনজি আমদানিতেই ছিল বাড়তি মনোযোগ, এমন অভিযোগ তুলে বিশেষজ্ঞরা বলছেন তৎকালীন সরকারের এমন নীতির কারণেই প্রকট হয়েছে জ্বালানি সংকট। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। দেশে চলমান প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ২৯টি। সর্বশেষ ভোলার ইলিশায় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ার পর জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পেট্রোবাংলা ও বাপেক্সের প্রাথমিক তথ্য বলছে ভোলায় গ্যাসের মজুদের পরিমাণ ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি। এর মধ্যে শাহবাজপুর ও ইলিশায় ২.৪২৩ টিসিএফ এবং চরফ্যাশনে ২.৬৮৬ টিসিএফ। কিন্তু এই বিপুল পরিমাণ গ্যাসের মজুদ থাকার খবর লুকিয়ে রেখেছিল সাবেক হাসিনা সরকার। এলএনজি আমদানিতেই বেশি উৎসাহ ছিল হাসিনা ঘনিষ্ঠদের। এক্সপ্লোরেশনটাকে আনফর্চুনেটলি সে আমলেও গতিশীল করা যায়নি। পরবর্তীকালে শেখ হাসিনার আমলেও বহু চিৎকার করেও আমরা কিছু করতে পারি। এলএনজি এটা হচ্ছে মগডালে ওঠার মতো, দেশের ভিতরে অনেক সম্ভাবনা আছে। গ্যাসের চাহিদা মেটাতে ২০১৮ সাল থেকে সরকার এলএনজি আমদানি শুরু করে। বিইআরসির তথ্য মতে দেশে দৈনিক ৪,০০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও ৩,০৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে কোম্পানিগুলো। এর মধ্যে ৭৫০ মিলিয়ন ঘনফুট আমদানি করা এলএনজি। বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে সিঙ্গাপুর ভিত্তিক এমএস গানভোর ও ভিটোলেশিয়া, জাপানের জেরা, যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি, সুইজারল্যান্ডের টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে হাসিনার আমলে বেশি এলএনজি আমদানি হয়েছে। গ্যাসের যে সম্ভাব্যতা এটিকে পূর্ণ মাত্রায় ব্যবহার না করে দেশে একটা এলএনজি লবি তৈরি হয়েছিল। এরা চাপ দিয়েছে যে এলএনজির দিকে যাওয়া, গ্যাসের এক্সপ্লোরেশন বন্ধ রাখা এবং নতুন ধরনের সিসমিক সার্ভেগুলো সে সময় না করতে দেয়া। পেট্রোবাংলার আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫টি অর্থ বছরে প্রায় ১,২০,০০০ কোটি টাকার এলএনজি আমদানি করতে হয়েছে, যা চলতি অর্থ বছরের মোট বাজেটের ৭ ভাগের ১ ভাগ। অনুসন্ধান না বাড়িয়ে এলএনজি নির্ভরতা বাড়ানোর কারণে একসময়ে লাভজনক প্রতিষ্ঠান পেট্রোবাংলা বর্তমানে লোকসানি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আরপিজিসিএল এর তথ্য অনুযায়ী কাতারের রাস লাফান গ্যাস কোম্পানি থেকে এলএনজি আমদানির জন্য ১৫ বছরের চুক্তি করা হয়েছে। এছাড়া ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে প্রতি বছর ১ থেকে ১.৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি আমদানির জন্য ১০ বছরের চুক্তি করা হয়েছে। এর বাইরে স্পট মার্কেট থেকেও হাসিনা সরকারের সময় কেনা হয়েছে এলএনজি। বিশ্লেষকদের মতে জ্বালানি সংকট নিরসনে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের স্থলভাগ ও বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া ১২৩ জন বর্ডার গার্ড, পুলিশ ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। সকালে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে তাদের হস্তান্তর করা হয়। এদিকে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৫ জন বাংলাদেশি। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে কক্সবাজার বিডব্লিউটিএ ঘাটে কয়েকটি বাস থেকে সারিবদ্ধভাবে নেমে আসেন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ১২৩ জন সদস্য। এর মধ্যে সেনা সদস্য রয়েছেন ১৫ জন। চলতি বছর যুদ্ধের সহিংসতা থেকে বাঁচতে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ, নাজিরপাড়া, সাবরাং ও শাহপুরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন এসব সদস্য। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাদের মিয়ানমারের বাংলাদেশস্থ দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। চলতি বছর ৮৭৫ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এদিকে সকালে ৮৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। শনিবার মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ইউএসএম চিনডুইন এ ৮৫ বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ সাগরে অবস্থান নেয়। রোববার বাংলাদেশি জাহাজে কক্সবাজার ঘাটে পৌঁছেন তারা। অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে মাছ ধরা সহ বিভিন্ন কারণে সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় মিয়ানমারে। ১৮ মাস কারাভোগ শেষে দেশে ফিরে আসা নাগরিকরা জানান মিয়ানমার কারাগারে খুব কষ্টে দিন কেটেছে তাদের। মালয়েশিয়া যাইতে লইছি অনেক ইয়ার মধ্যে ধরাত পড়ছি, অনেক ইয়ার মধ্যে দেল খাইতে হচ্ছে। 2 বেলা ভাত দেয়, 2টা সুটকি দেয়, ছোটো চুরি মাছ আর কি।
আর কিছু দেয় না, বাদগুলো দেয়। তার নামে কাজ করতে গেছি, ওইখানে ওই দালাল তার ধরে বেঁধে ওই বুড়েতে তুলে দিয়েছে। 18 মাসের পরে তারপর দেশে ফিরে আসছে। 1 বছর 8 মাস ধরে কথাবার্তা হইল পারি। দেশে ফিরে আসা নাগরিকদের অনেকের বাড়ি ঢাকা, কক্সবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী জেলায়। হস্তান্তর প্রক্রিয়া শেষে গণমাধ্যমের সাথে এ বিষয়ে কথা বলতে চাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। বনুশ্রী ডলির ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সন্ধ্যার 21 সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টানা বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। সুনামগঞ্জে বজ্রপাতে 4 জনের মৃত্যু। আবারও আমন্ত্রণ 21 সন্ধ্যা সংবাদে। দাবি দেওয়া আদায়ের পর 95% বেশি পোশাক শ্রমিক সন্তুষ্ট বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে কিছু শ্রমিক এখনও আইন বহির্ভূত দাবি জানাচ্ছেন বলে অভিযোগ উপদেষ্টার। শ্রমিক অসন্তোষ যথেষ্ট কমে গিয়েছে আমাদের ঘোষণার পরে। কিছু জায়গায় শ্রম আইনের বহির্ভূত কিছু দাবি আছে, সেগুলো তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না, কারণ সেখানে একটা আইন আছে। কিছু জায়গায় ক্রিমিনাল অফেন্সের খবর আমরা পাচ্ছি। যারা আইন ভঙ্গ করবে তাদেরকে তো অবশ্যই আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না, সতর্ক অবস্থানে থাকবে বিএনপি। এছাড়া গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ওমর ফাহিমের রিপোর্ট। 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে জিয়া মঞ্চ। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরাতে হবে। তারা সাবঅর্ডিনাইজ করার চেষ্টা করবে, তবে বিএনপির পক্ষ থেকে যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব যে আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা যেন স্ব ক্ষেত্রে অবদান রাখি। পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালির আয়োজন করে জিয়া মঞ্চ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আব্দুস সালাম। এ সময় ছায়াশত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। 17 বছর যুদ্ধ করেছি, সামনে আরো কঠিন যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে। আগামী দিনে আমাদেরকে ছায়া শত্রুর সাথে যুদ্ধ করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা আগে সরকার দিয়েছে প্রত্যাহার করেন। বিএনপির 31 দফার বাইরে সংস্কারে কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। এর বাইরে কোনো সংস্কারের কোনো সুযোগ নেই। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার রহস্য উন্মোচনে দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মামলায় নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির। দুপুরে সুপ্রিম কোর্টে সাগর রুনি হত্যা মামলার বাদী রুনির ভাই নওশের রোমান জানান, এখন থেকে আইনজীবী শিশির মনির এই হত্যা মামলার রহস্য উন্মোচনে আইনি লড়াই লড়বেন। শিশির মনির বলেন, তদন্ত কর্মকর্তাদের সঙ্গে দ্রুতই মিটিং করা হবে। হত্যার রহস্য উন্মোচনে নিম্ন ও উচ্চ আদালতে আইনি লড়াই চালানো হবে। এ পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 113 বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য 15 অক্টোবর দিন ধার্য রয়েছে। এত বছর তো আমরা আসলে আশা ছেড়ে দিয়েছিলাম, শুধু ছেড়ে দিইনি, আমরা আসলে বিচার চাওয়াও মনে হচ্ছিল আমাদের কাছে একটা খুব লজ্জাজনক ব্যাপার মনে হচ্ছিল। যে অবস্থা ছিল আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে যেই ধরনের রেসপন্স আমরা পাচ্ছিলাম, কিন্তু এখন নতুন সরকার এসছে এবং নির্দলীয় সরকার বা আগের যে সরকার যে সময় ঘটনাটা ঘটেছে এবং তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে, ওই সরকার যেহেতু নেই, আমরা আসলে মনে করছি কিছু হতে পারে। সর্বশেষ 113 বারের মতো সময় নেওয়া হয়েছে। র্যাব এখন তদন্তাধীন আছে। 15 অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করা আছে তদন্ত রিপোর্ট সাবমিট করার জন্য। আমরা তার আগেই তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে প্রাপ্ত যে ক্লুগুলো আছে এগুলো নিয়ে তাদের সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করতে পারবো। সবচেয়ে বড় একটা ক্লু এখানে আছে, সেটি হলো 2 ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে
যে দুজন মানুষের ডিএনএ পাওয়া গেছে যা আমেরিকা থেকে টেস্ট করে নিয়ে আসা হয়েছে, এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক বায়তুল্লাহ কাদেরীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি সহ 10 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এই কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার অভিযোগ করে বলেন, স্বৈরাচারী সরকার পক্ষের শিক্ষক ছিলেন বায়তুল্লাহ কাদেরী। নীল দল থেকে ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষেও প্রচার চালান বাংলা বিভাগের এই শিক্ষক। গত 4 আগস্ট মানে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক সমিতি আছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্তৃক সেই ব্যানারে আয়োজিত নীল দল, সেই নীল দলের আলটিমেটলি তারা হয়ে কথা বলেছে এবং সেখানে আমাদের বাংলা বিভাগের শিক্ষক বায়তুল্লাহ কাদেরী তিনি সরাসরি গণহত্যাকে সমর্থন জানিয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো বিএফ শাহীন কলেজের মেধাবী ছাত্র শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফের স্মরণে নির্মাণ করা হয়েছে শহীদ আহনাফ মেমোরিয়াল। কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় শহীদ আহনাফের বাবা মা, ছোট ভাই এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আহনাফের মৃত্যুর দিনকে আহনাফ দিবস হিসেবে কলেজে পালনের ঘোষণাও দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএফ শাহীন কলেজের 11 শ্রেণীর ছাত্র আহনাফ। টানা 3 দিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বেড়েছে। এদিকে পদ্মায় পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুরের 37টি গ্রামের মানুষ পানিবন্দী। এছাড়া রাজবাড়ীতে পদ্মার নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় জনসাধারণের চলাচলের জনদুর্ভোগ দেখা দিয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। লালমনিরহাট, কুষ্টিয়া, রাজবাড়ীর প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ডালিয়া ব্যারেজ পয়েন্ট এবং কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুরের দুর্গমচরের 30টি গ্রাম প্লাবিত, 20,000 মানুষ পানিবন্দী। লালমনিরহাটের তিস্তা নদীর তীরবর্তী চর গড্ডিমারি, কালমাটি, রাজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেয়ায় তিস্তা সহ আশপাশের শাখা নদী এবং খালগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া তিস্তা নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ডুবে গেছে রাস্তাঘাট ও শীতকালীন আগাম সবজি সহ ধান ক্ষেত। খাওয়ার কষ্ট, আনাবানা করতে পারছি না। হ্যাঁ, যত জমি আছে মানে ধান ক্ষেত আছে সবগুলা মানে তলিয়ে যাচ্ছে। কুষ্টিয়ায় পদ্মা নদীতে নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে ফসলি জমি ও সড়ক। চারপাশে পানি ওঠায় ইতোমধ্যে চিলমারি ইউনিয়নের 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে দেয়া হয়েছে। কৃষি বিভাগ বলছে, পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে 1045 হেক্টর জমির মাসকলাই। এই জায়গাতে নদীতে ভাঙছে, নদীতে মানুষ এদিকে গেছে, এদিকে গিয়ে তারা এখনো ঘর বাড়ি তুলতে পারে নাই। রাইতে তো থাকা ওখানে যে মাছাপাতি থাকে, রাস্তাঘাটগুলান তলিয়ে যাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে পারছে না, এতে খুব কষ্ট হচ্ছে। রাজবাড়ীতে কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পদ্মার নিচু এলাকা ও বেড়িবাঁধের ভেতরের আবাদি জমি প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে ধানসহ বিভিন্ন সবজি ক্ষেত। এছাড়া তলিয়ে গেছে গবাদি পশুর চারণভূমি। আগামী কয়েকদিন নদীর পানি আরও বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সুনামগঞ্জের পৃথক স্থানে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে 4 জেলে নিহত হয়েছে। ভোর 5টার দিকে দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দেখার হাওরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতভর ঝোড়ো বৃষ্টির পর ভোর 4:30টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই হাওরে মাছ ধরতে যান অনেকে। এ সময় আচমকা বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান 4 জেলে। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ।
বিশ্ব হার্ট দিবস 2024 পালন করল বেসরকারি এভারকেয়ার হাসপাতাল। রোববার দিবসটি উপলক্ষে পেশেন্ট ফোরাম ও সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হার্টের সুস্থতা ও কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে জনমনের সচেতনতা বৃদ্ধি করতে এই আয়োজন বলে জানান তারা। পেশেন্ট ফোরামে অনেক রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন, যেখানে হৃদরোগ বিশেষজ্ঞরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে বক্তারা ইউজ হার্ট ফর অ্যাকশন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় অংশ নেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর শামস মুনাওয়ার সহ সিনিয়র চিকিৎসকরা। সন্ধ্যার সংবাদে আরও একটা বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কানপুরেই সাকিবের শেষ টেস্ট, নিরাপত্তা নিয়ে ক্রীড়া উপদেষ্টার মিশ্র মন্তব্য। আমন্ত্রণ আরও একবার সন্ধ্যার 21 সংবাদে। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদক সহ 31 জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোরে এই অভিযানে দেশীয় অস্ত্রের সঙ্গে 2টি পিস্তল, 20 রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়। অভিযানে 3 জন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সহ 31 জনকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পে লাগাতার সংঘর্ষ চলছিল। ভারতে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমর্থক টাইগার রবি। কানপুর টেস্টে হেনস্থার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে দেশে পাঠিয়ে দিচ্ছে ভারত। কানপুর টেস্টের প্রথম দিনে স্বাগতিক সমর্থকদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন রবি, এমনকি অজ্ঞান হয়েও পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালেও নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সেখানে পরীক্ষা নিরীক্ষা করানোর পর তার শরীরে আঘাতের কোনো নমুনা পাননি ডাক্তাররা। স্টেডিয়ামের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে মারামারির কিছু খুঁজে পাওয়া যায়নি। এতে রবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে গণ্য হয়। ভারতীয় গণমাধ্যম বলছে, মিথ্যাচারের অভিযোগে রবিকে বাংলাদেশে পাঠানোর পাশাপাশি পরবর্তীতে ভারত সফরেও নিষেধাজ্ঞা আসতে পারে। ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চতুর্থবারের মতো বাংলাদেশ ওপেন স্কোয়াশ শুরু হচ্ছে 1 অক্টোবর। সংবাদ সম্মেলনে জানানো হয়, আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে 4 দিনব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশ সহ ভারত, শ্রীলঙ্কা, মিশর, নিউজিল্যান্ড, ইরান ও কুয়েতের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সানাউল হক ও বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার হুমকি ইরানের, চীনের দৃঢ় সমর্থন। হদিস নেই জেল পালানো 550 বন্দীর, এখনো উদ্ধার হয়নি লুট হওয়া 29 আগ্নেয়াস্ত্র। সীমান্তে সক্রিয় মানব পাচার চক্র, মোটা অঙ্কের টাকায় আওয়ামী নেতাদের পালিয়ে যেতে সহায়তা। হাসিনার শাসন আমলে নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমানের আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। এস আলমের সব সম্পত্তির তালিকা চায় হাইকোর্ট, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে রুল জারি। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গেই থাকুন।